যে নজরুলের একটা কবিতা আছে, এটা আমি বারবার বলতাম বিভিন্ন সময়, সেটা হচ্ছে দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। মানে একটা খুব কঠিন পরিস্থিতি, নৌকা দুলতেছে, আমাদের পুরা কৈশোর বলা যায় এবং হচ্ছে যৌবনের একটা অংশ আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে মূলত কেটেছে। আসলে আমরা তো বাংলাদেশের মানুষরা সবসময় চাইতো যে সত্য এবং সুন্দরটা প্রস্ফুটিত হোক, কিন্তু দেখা গেছে যে বিগত 16 বছরে আমরা যারা সত্যের পক্ষে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম, নানাভাবে আমাদেরকে দমনপীড়ন চালানো হয়েছে। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটুকু করছি 13-14 সালের আন্দোলন থেকে শুরু করে এরও আগে থেকে একটা ধারাবাহিক লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়েই মূলত আমরা গিয়েছি। আমাদের পুরা কৈশোর বলা যায় এবং হচ্ছে যৌবনের একটা অংশ আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে মূলত কেটেছে। তো এই অর্থে বলতে গেলে আমরা সবসময় এটা বুঝতাম যে বাংলাদেশের মানুষজনও আমাদের মতোই চিন্তা করতেছে, কিন্তু আমরা এটা বুঝতে পারতাম না যে মানুষ এত বেশি মানে দেশের জন্য চিন্তা করে। তো আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে আসলে মূলত আমাদের এটা হচ্ছে লিডারশিপ ব্যর্থ হয়েছিল, যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদী একটা শাসন ব্যবস্থা থেকে মানুষকে মুক্ত করা, এটার কাজ তো মূলত লিডারদের। তো সামহাও আমাদের মনে হয়েছে লিডাররা মনে হয় ব্যর্থ হয়েছে। কিন্তু যখন ছাত্ররা যখন রাস্তায় নেমে এসেছে, আমরা সবাই মিলে যখন ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, রক্ত গিয়েছে, জীবন গিয়েছে, হাত পা গিয়েছে, চোখ গিয়েছে, কিন্তু আমরা কিন্তু ছেড়ে দিই নাই। তো আমি মনে করি যে এই যে পুরা দেশের মানুষের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবাই মিলে, আমি মনে করি যে এই প্রচেষ্টাটাই আসলে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সহযোগিতা করছে। অথবা আমরা এটা বলতে পারি আওয়ামী লীগ তো আসলে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মূলত ভারতের মদতপুষ্ট হয়ে বাংলাদেশে মূলত শাসন করতেছিল। তো এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ এটাও বুঝতে পারছে এবং সবার বিরুদ্ধে আসলে একটা শক্ত প্রতিরোধ করে তুলছে ঐক্যবদ্ধভাবে। আমরা মনে করি এর মাধ্যমেই আসলে আমাদের ওই ফ্যাসিবাদী রিজিমের পতন ঘটেছে এবং আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আচ্ছা, এখন আপনার যে বয়স, একটা মানে চাঞ্চল্য বা চঞ্চল বোধ থাকা দরকার, বা আপনি অন্যান্য আদর্শ শিক্ষার্থীদের মতো মানে বিশ্ববিদ্যালয়ে, পার্কে বা বিভিন্ন জায়গাতে দৌড়ে বেরাবেন, এটাই তো বাস্তবতা বা মানুষ চাইবে আমাদের সমাজে। সেটা না করে আসলে আপনি যে কাজটা করেই আসছিলেন সেটা হচ্ছে যে যে কোনো মুহূর্তেই আপনি গুলি খেতে পারতেন। আর শিবিরকে মারা আওয়ামী রাজনীতির একটা জায়েজ কাজ। তারপর ওইটা মানে শিবিরের সাথে বা ইসলামী আন্দোলনের সাথে আপনি সম্পৃক্ত কেন হলেন, আর যে কারণে হলেন আসলে কি ওই পথে এগোচ্ছেন কিনা? আসলে তো মূলত বাংলাদেশের মানুষ যেহেতু মানে সবাই আসলে ইসলামকে পছন্দ করে এবং বাংলাদেশের রুটে আসলে ইসলাম অনেক বেশি ডিপে। তো সেই জায়গা থেকে মানে ছোটোবেলা থেকেই মূলত যেহেতু ফ্যামিলি থেকে একটা ইসলামিক অনুশাসনের মাধ্যমে বড় হওয়া এবং এরপরে আবার যখন বুঝে শুনেই মূলত যারা আসে এই জায়গাটাতে, অনেক কঠিন পরিস্থিতি কিন্তু সবাই আসলে বুঝে শুনে আসে যে সংগঠন করা অথবা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকা তার মানেই হচ্ছে আমার উপরে যে কোনো ধরনের জুলুম নিপীড়ন আসতে পারে। তো যারা এসেছে আমরা মনে করি যে সবাই আসলে এটা বুঝে শুনে এসেছে এবং সবাই আসলে মেন্টাল সেট আপ নিয়ে আসে যে আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে, এরপরেও আমি থাকবো এটার সাথে। আচ্ছা, জুনে মূলত ওই আন্দোলনের ভিতটা তৈরি হয়েছিল নতুন করে 2024 সালে, যতটুকু জানি 5 তারিখ। তো আপনি ব্যক্তিগতভাবে ধ্যান জ্ঞান শারীরিকভাবে মানে কবে থেকে এই আন্দোলনে যুক্ত হয়েছেন? আসলে এই কোটা আন্দোলন তো সবাই মানে এই যে ফ্যাসিবাদের পতন ঘটলো এটা 5 তারিখ থেকে বলতেছেন সবাই, কিন্তু আসলে এটা তো আরও দীর্ঘ লড়াই আমরা বলতে পারি। স্বাধীনতার পর থেকে মূলত বিভিন্ন সময় কোটা ছিল, 96, 97 ওই সময়টাতে কিন্তু কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, 8 সালে হয়েছে, 13 সালে হয়েছে, 18 সালে হয়েছে। তো এইটার একটা ধারাবাহিকতা বলতে পারেন। আমাদের সংগঠনের ব্যানারেই আমরা 96, 97 ওই সময়টাতে আন্দোলন করেছিলাম। তো যার ফলে এটা আসলে আমাদের জন্য নতুন ছিল না এবং আমরা মূলত এটা চাইতাম যে বাংলাদেশে মেধার ভিত্তিতে কেউ যদি ভালো জায়গায় যায় সেটা মেধার ভিত্তিতেই যাক আর কি, এটাই মূলত চাইতাম। সে অর্থে আসলে আরও আগে থেকেই মূলত এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। আর যেটা বলা যায় যে যখন যখন কোটা বাতিল হয়েছে অথবা আবারও কোটা প্রয়োগ করার ব্যাপারটা আসছে, তখন আসলে আমাদের মাথায় মূলত এটাই ছিল যে অসংখ্য বেকার আমরা দেখি আমাদের সোসাইটিতে, বেকার মানুষেরা আছে, বেকার যুবকরা আছে, তরুণরা আছে, যারা হার্ট অ্যান্ড সোল লাইব্রেরিতে পড়াশোনা করতেছে, নানাভাবে চেষ্টা করতেছে, এরপরও তারা চাকরি পাচ্ছে না।
পুরা ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সে ভালো কিছু করতে পারতেছে না। এর উপরে যদি আবার এরকম কোটা এসে বসে, যার ফলে আসলে তাদের যে একটা ফিউচার, একটা খুব ভালো ফিউচার থাকার কথা, এটা আসলে থাকার সুযোগটা কম থাকে। তো এই জন্য আমরা মনস্তাত্ত্বিকভাবে এটাতে প্রস্তুত ছিলাম যে কোনো সময়, যাতে করে এই কোটাটা যাতে বাংলাদেশে না থাকে, অথবা থাকলেও যাতে একবারে ন্যূনতম থাকে। আচ্ছা, যেটা বললাম যে মানে পরবর্তীতে 24-এর আন্দোলনে আপনি কিভাবে সশরীরে রাজপথে চলে আসলেন? একবারে প্রথম থেকেই তো আমাদের আসলে আন্দোলন, যেহেতু আমরা একটা আন্দোলন করবই এটার বিরুদ্ধে, এটা যেহেতু বঞ্চনামূলক একটা রায় বলতে পারেন অথবা সিদ্ধান্ত বলতে পারেন, তো সেক্ষেত্রে একবারে প্রথম দিক থেকে আমরা একবারে পলিসি মেকিং থেকে শুরু করে একটা আন্দোলন হবে, আমরা কি আরেকটা আন্দোলন করব 18-র মতো একটা আন্দোলন, জাস্ট কিছু মানুষ রাস্তায় নামলাম, একটা দাবি আদায় করে ঘরে চলে গেলাম, এরকম, নাকি এটা আরো বড় কিছু হবে। এই জন্য মূলত আমরা এটাতে আমরা সিরিয়াস হয়েছিলাম একবারে প্রথম থেকেই, যে আমরা আসলে এটা কি করতে পারি, কিভাবে করতে পারি। ঠিক আছে? তো এই জায়গা থেকে একবারে বলতে পারেন যে প্রথম থেকে আমাদের চিন্তার জায়গা এবং কাজের জায়গাটা একবারে প্রথম থেকেই শুরু হওয়া। আচ্ছা, দুটো বিষয় আপনাকে ঘিরে আমরা মানে শুনি আর কি, আমরা আলোচনা করি ইন্টারভিউর বাইরে, যে আন্দোলনের সম্পূর্ণ চলাকালীন সময় আপনি ছিলেন প্রাণবন্ত, মানে মানুষকে বলতেন কি মামা হাসিনাকে পালাবে, এমন কিছু ভুলিও আমরা শুনছি আপনি বলতেছেন ডোন্ট কেয়ার হিসেবে, যে আপনি মরে যাবেন এই জিনিসটা আপনার ভেতরে কাজ করতো না, আপনার মানে যারা সহকর্মী ছিলেন তারা বললেন। আর আরেকটা হচ্ছে যে এই আন্দোলনটাকে আসলে ত্বরান্বিত করতে আপনার বিরাট একটা ভূমিকা আছে বিভিন্ন বিষয়, মানে ইংরেজি নাম বা গ্রাফিতি, এগুলো আমরা যতটুকু শুনেছি যে আপনার মাথা থেকে আসছে। এই দুটো বিষয় যদি একটু ব্যাখ্যা দিতেন, মানে কেন নিজেকে একদম ডোন্ট কেয়ার ভাবে, মানে আপনি তো মানে বাংলাদেশের সবাই ছিল লুকিয়ে, আমরা ছিলাম লুকিয়ে, কিন্তু আপনি মোটরসাইকেল করে সারা ঢাকা সহ একমাত্র ব্যক্তি যে ঘুরে বেড়াতেন, আন্দোলন দেখতেন, খবর পৌঁছাতেন। একটু ব্যাখ্যা করেন না কেন কেন এগুলো কিভাবে হলো? মানে এখানে যেটা ছিল যে আসলে আমাদের মাথায় তো আসলে পুরো দেশের মানুষ ছিল, এবং রক্ত ছিল, লাশ ছিল, গুলি ছিল, যার ফলে আমরা সবাই আসলে ভাবতাম, যারা আন্দোলনে ওই সময় ডিসিশন মেকিংয়ে ছিলাম, যে আমরা যে কোনো সময় মারা যেতে পারি। আমাদের যে ভাই আবু সাইদ অথবা শহীদ শান্ত, মুগ্ধ, যারা যেভাবে মারা গিয়েছে আমরা সেভাবে মারা যেতে পারি। তো যার ফলে আমরা এইটাতে খুব বেশি একটা ইয়ে করতাম না, কিন্তু আমাদের যেটা ব্যাপার ছিল সেটা হলো যে যে করেই হোক মানুষকে মূলত মুক্ত করা দরকার। তো এই জন্য কিছু জায়গা আমাদের জন্য খুব ইন্সপায়ারিং হিসেবে কাজ করেছিল। কিছু দোয়া আমরা সবসময় করতাম, যে জালেমের বিরুদ্ধে কি দোয়া, এটা সবসময় আমরা করতাম। এরপরে আমরা কোরআনের আরেকটা আয়াত আমার মনে পড়ে, যেটা আমি নামাজে দাঁড়াইলে আসলে এটা পড়তাম, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কি হইলো যে জনপদের মানুষরা হাহাকার করতেছে, তারা ডাকতেছে, কেউ একজন সাহায্য করে আসতেছে না কেন, তোমরা কেন তাদের পক্ষে নেমে যাও না। তো এই ধরনের আয়াতগুলো আসলে আমাদের জন্য অন্যভাবে অনুপ্রেরণা কাজ করতো আর কি। আরেকটা ব্যাপার ছিল, সেটা হলো যে অনেকগুলো গান, কবিতা, বিশেষ করে কবিতা আছে, নজরুল ওই সময় পড়তাম মাঝে মাঝে আর কি। নজরুল যেভাবে বলছে, যে নজরুলের একটা কবিতা আছে, এটা আমি বারবার বলতাম বিভিন্ন সময়, সেটা হচ্ছে দুলিতেছে তরী ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। মানে একটা খুব কঠিন পরিস্থিতি, নৌকা দুলতেছে, পানি ফুলতেছে, এর মাঝে পালও ছিঁড়ে গেছে, নৌকাটা দুলতেছে, তো এখন কে হাল ধরবে। তখন আমাদের মনে হয়েছিল যে আসলে আমাদের যুবকদেরকে তো হাল ধরতে হবে। তো এই হাল ধরার জায়গাটা যখন ছিল, তখন আমাদের মনে হয়েছিল আচ্ছা যা হবার হোক, আমরাই যেহেতু এটা ধরছি, আমরাই টেনে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো এইটা আসলে আমাদের জন্য একটা অনুপ্রেরণা বলতে পারেন, যে কাজ করেছে সবসময়। গ্রাফিতির বিষয়গুলো বা আচ্ছা, বিভিন্ন নামগুলো। এক্ষেত্রে আসলে এটা মানে একজনের না, নানাভাবে বিভিন্ন জায়গা থেকে অনেকেই মূলত এই জায়গাটাতে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছেন। সবারই বলতে পারি যে যারা ডিসিশন মেকিংয়ে ছিল, তারা বিভিন্ন সময় এক একটা বিষয় সামনে নিয়ে এসেছে, এক একটা প্রোগ্রাম থ্রো করেছে। তো এভাবে করেই মূলত আন্দোলনটা আসা। তো আলহামদুলিল্লাহ এটা ছিল যে আসলে অন্য একটা মাত্রা ছিল। আন্দোলন তো আসলে মূলত আমরা তো এটা আন্দোলন যখন খুব চলতেছিল 21-22, এই সময়টাতে যখন ইন্টারনেট ছিল না, ঠিক আছে, এরপরে আবার ইন্টারনেট আসলো, আমরা তো আসলে জানতাম না যে হাসিনা 5 তারিখেই চলে যাবে। তো যার ফলে আমরা যেটা করছিলাম, যে আরও যদি 10-15 দিন লাগে, আমাদের যদি লড়াই করতে হয়, তাহলে আরও 10-15 দিন কী কী কর্মসূচি রাখা যায়, এই কর্মসূচি আমাদের রেডি ছিল, যাতে করে সবসময় আমরা মাঠে থাকতে পারি নতুন নতুন কর্মসূচি নিয়ে। তো যার ফলে ওই চিন্তাগুলো, ওই ডিসিশন, বারবার বসা, আলোচনা
ওইখানে আসলে নতুন নতুন বিষয়গুলো আসছিল, যে কি নতুন নিয়ে আসা যায় যেটাতে মানুষ আসলে আকর্ষিত হবে এবং আন্দোলনে তারা লেগে থাকবে, এই ব্যাপারগুলো ছিল।